টমাস টুখেলকে কোচ করার পর ইংল্যান্ডের খুব বড় একটা স্বপ্ন ছিল, ইটস কামিং হোম বাস্তবে রূপ নেবে, কিন্তু আরও একবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে, হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে। এতে খুব কি তার দায় আছে? কারণ ইংলিশ মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সমালোচনা হচ্ছে টুখেলে, তার মুন্ডুপাতও করা হচ্ছে যে তার ট্যাকটিক্সের কারণে, তার ডিফেন্সিভ মাইন্ডসেটের কারণে ইংল্যান্ডকে হেরে যেতে হয়েছে। আসলে ঠিক কতটা টুখেলের জন্য ইংল্যান্ড হেরেছে, নাকি দল হিসাবে ইংল্যান্ড আসলে আর্জেন্টিনার সাথে পেরে ওঠেনি, এই বিষয়টি নিয়ে আমরা আসলে জানতে চাচ্ছি। শুরুতেই প্রশ্নটা করি, টমাস টুখেল এই যে সেমিফাইনাল পর্যন্ত ইংল্যান্ডের এই দলটাকে নিয়ে এসেছেন, এটাকে ইংল্যান্ড সফলতা হিসাবে দেখতে পারে কিনা? সফলতা হিসেবে সাউথগেটের অধীনেও তো 2018-তে সেমিফাইনাল খেলেছে। অ্যাকচুয়ালি সাউথগেটের অধীনে সেমিফাইনাল খেলার কারণেই টুখেলের এই সেমিফাইনাল খেলাকে ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি টুখেল নিজের উপরে দায়টা নিয়ে এসেছেন বা প্রেশার নিয়ে এসেছেন, যখন তিনি মিডিয়া ডার্লিং যে প্লেয়াররা, যে ক্রিয়েটিভ প্লেয়ার, এক্স্যাক্টলি ফিল ফোর্ডেন, কোল পালমার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, তাদেরকে বাড়িতে রেখে এসেছেন। এটা নিয়ে মিডিয়াতে অনেক আগেই সমালোচনা হয়েছিল। এক্স প্লেয়াররা তাকে একবারে তখনই ধুয়ে দিয়েছিল, এবং তাতে যেটা হয়েছিল যে তিনি তখন থেকে একটা প্রেশারে ছিলেন যে আইদার ইউ উইন দ্য হোল থিং অর ইউ আর গোনা বি ক্রিটিসাইজড হ্যাভিলি। তো যেটা হয়েছে যে তো টুখেলের কাছে তখন আসলে টুখেলের সমালোচনা হবে কি মুন্ডুপাত হবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে রেজাল্টের উপর। এখন রেজাল্ট এই বিশ্বকাপে ইংল্যান্ড, অবভিয়াসলি ইংল্যান্ডের একটা তো জিনিস আছে যে ইংল্যান্ড যতটা না দল ভালো, তার চেয়ে বেশি হাইপ তার চেয়ে বেশি থাকে। আমরা আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচের আগে দেখেছি যে এক্স প্লেয়াররা আর্জেন্টিনাকে ইংল্যান্ডকে ফেভারিট বলা হচ্ছে। ইংল্যান্ডকে ফেভারিট শুধু না, যে আর্জেন্টিনাকে ইজিলি হারিয়ে দেবে, আর্জেন্টিনা আগে তেমন কিছু না, এই সে হাবিজি অনেক কিছু বলা হয়েছিল। আলটিমেটলি তারা হেরে গেল। কিন্তু এটা তো ট্রু যে এটা ইন্টারেস্টিং হচ্ছে কি, আপনি ইংলিশ প্লেয়ারদের এই কথার বিপরীতে আমি শুধুমাত্র যে যারা এক্সপার্ট তাদের মধ্যে আর্সেন ওয়েঙ্গার, থিয়েরি অরি, জলাতান ইব্রাহিমোভিচ, এই ধরনের কয়েকজন ছিলেন যে না, ইংল্যান্ডের পক্ষে আসলে সম্ভব হবে না। কেন? কারণ টেকনিক্যালি আর্জেন্টিনা এগিয়ে। আর্জেন্টিনার এই দলটাতে ফ্ল আছে, ট্রু, বাট টেকনিক্যালি আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড টেকনিক্যাল টিম না। তো টুখেল এই জিনিসটা বুঝতে পেরেই কিন্তু ইংল্যান্ডকে এই স্ট্র্যাটেজিতে সাজিয়েছিলেন যে ডিফেন্স ফার্স্ট, ফিজিক্যালিটি থাকবে, ভার্টিক্যালিটি থাকবে, ইংল্যান্ড বল পেলে খুব দ্রুত উঠে যাবে, উইং ইউজ করবে, হ্যারি কেন এবং জুড বেলিংহামকে কম্বিনেশনটা। তো ওই দিক থেকে দেখলে কিন্তু টুখেলের যেই মাস্টার প্ল্যানটা ছিল ইংল্যান্ড টিমকে নিয়ে, সেইটা আপনি ভুল বলার কোনো সুযোগ নেই। আমি কালকের ম্যাচের কথা বলছি না, আমি ওভারঅল টুর্নামেন্টের জন্য মাস্টার প্ল্যানের কথা বলছি। যেটা প্ল্যানটা ছিল সেইটাকে নিয়ে খুব ভুল বলার সুযোগ নেই। কেন? কারণ ইংল্যান্ডের পুরো লিগই যদি আপনি দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন বা ইংলিশ যত প্লেয়ার আছেন তাদের মধ্যে টেকনিক্যালি সুপিরিয়র, আমি টেকনিক্যালি সুপিরিয়র বলতে বোঝাচ্ছি যে আপনি যদি স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এই ধরনের দলগুলোর প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল টেকনিক্যালিটির সাথে তুলনা করেন, ইংল্যান্ড সেই জায়গায় মানে কোনো ধরনের কোনো কম্প্যারিজনই আসে না। পর্তুগাল আরেকটা টিম, এই জায়গায় কোনো কম্প্যারিজনে ইংল্যান্ড আসার মতো দল না। তো সেই জায়গায় ইংল্যান্ডকে এভাবেই খেলানো দরকার, জোজে মরিনিও স্টাইল বা টমাস টুখেল স্টাইল বা আন্তোনিও কন্তে স্টাইল, এই ধরনের স্টাইলেই খেলানোর কথা। তো টুখেল ওই ধরনের যে ফিজিক্যালিটি, ভার্টিক্যালিটি যেটা বললাম, ওই স্ট্র্যাটেজিতে গিয়েছিলেন। কিন্তু ওই যে ইংলিশ মিডিয়ার হচ্ছে বা এক্স প্লেয়াররা শুরু থেকেই তাকে একটা শুলে চড়িয়ে রেখেছিলেন, যে শুলে চড়ানোর শুধু অল্প একটু বাকি রেখেছিলেন যে পারফরমেন্স অনুযায়ী ডিসাইড করবেন। তো যেহেতু দল তো নিজের মতো সাজিয়েছে, এখন দেখা যাক কি করে, আমাদের কথা তো শোনেনি, এরকম একটা ব্যাপার। প্লাস তার ফরেন কোচ হওয়া একটা ব্যাপার। ইংলিশরা যদিও ফরেন কোচ যখন আসে তখন তাদের তো একটা অ্যারোগেন্স কাজ করে এটা নিয়ে। যখন এটা ইংলিশ মিডিয়া আপনি সবসময় পাবেন, যখন কোনো কোচ নিয়োগ পায়, সে ফরেন একজন কোচ, তখন সে পারলে যে ইংলিশ মিডিয়া তাকে দিয়ে কালকেই বিশ্বকাপ জিতিয়ে দেয়। কিন্তু যখনই সে ব্যর্থ হয় তখন ওই যে ও তো আমাদের কেউ না, এরকম একটা ব্যাপার ইংলিশ মিডিয়া আপনি খেয়াল করবেন। এনিওয়ে, তো ওইটা একটা ব্যাপার। প্লাস হচ্ছে সাউথগেট যখন সেমিফাইনাল খেলেছেন, তো ইংল্যান্ডের হচ্ছে 66 পর থেকে 90-এর বাইরে আর 2018-এর বাইরে আর কখনো সেমিফাইনাল খেলেনি। সো ফাইনাল তো পরেরই কথা। তো ওই জায়গায় একটা সাউথগেট যখন 2018-তে সেমিফাইনাল খেলেছিলেন, সেটাতে একটা ছিল যে আচ্ছা ঠিক আছে আমাদের সেমিফাইনাল খেলেছে। বাট যখন টুখেল এসেছিলেন, সেমিফাইনাল তো একটা এক্সপেক্টেড জায়গা, ইউরোর ফাইনাল খেলেছে, সেমিফাইনাল একটা এক্সপেক্টেড জায়গাতে চলে এসেছে। ওই জায়গায় এই কারণে টুখেলের কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে টুখেল অ্যাটলিস্ট ফাইনালে তুলবেন, সবচেয়ে ভালো যদি টুর্নামেন্ট জেতাতে পারেন। তো সেই জায়গায় যেহেতু টুর্নামেন্ট জেতাতে পারেননি, তো পরের কথা সেমিফাইনালেই বাদ পড়েছেন, সেই জায়গায় হয়তো টুখেলকে আপনি ব্যর্থ বলতে পারেন। বাট ওই যেটা বললাম, আপনি অন্য টিমের সাথে কম্পেয়ার করলে ইংল্যান্ড টিমের আসলে সেমিফাইনালে খুব বেশি যাওয়ার, হয়তো ম্যাচ বাই ম্যাচে একটা ম্যাচে যে কোনো কিছু হতে পারে, সেটা অনুযায়ী হয়তো যাওয়ার সুযোগ ছিল। বাট আপনি টুর্নামেন্টের আগে যদি হিসাব করেন, টুর্নামেন্টের আগে কয়জন ইংল্যান্ডকে ফাইনালে দেখেছিলেন? সেমিফাইনাল পরের কথা, ফাইনালে কয়জন দেখেছিলেন? তো ফাইনালে খুব বেশি দেখেনি। সেমিফাইনালেও হয়তো
খুব বেশি মানুষ 4 দলের মধ্যে আমি ইংল্যান্ড সেমিফাইনাল বললাম এই জন্য, কারণ সেমিফাইনালের এক্সপেকটেশন কিন্তু খুব কম ছিল ইংল্যান্ডের এই দলটাকে, হ্যাঁ আমরা সবাই অবভিয়াসলি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, বিশেষ করে তারা যে ব্র্যাকেটে ছিল স্পেন, ফ্রান্স, পর্তুগাল এই দলগুলোকে রেখেছিলাম। তো সেই জায়গায় আপনি ওই যে আপনি কোন দিক থেকে দেখছেন তার উপর ডিপেন্ড করবে টুকেল ব্যর্থ কি সফল। আচ্ছা, শুধুমাত্র যদি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি দিয়ে টমাস টুকেলকে আমরা একটা বিশ্লেষণ করতে বলি, তাহলে আপনি কিভাবে দেখবেন যে এই গোটা ম্যাচে গোলের আগে 2 ভাগ করতে হবে, গোলের আগে এবং গোলের পরে টুকেল যেই ট্যাকটিক্যাল মুভগুলো নিয়েছেন সেটা নিয়েই তো মূল সমালোচনা হচ্ছে, সেখানে তার দায় কতটুকু বা দল হিসাবে ইংল্যান্ডের ব্যর্থতাই কি এখানে বেশি কিনা, এটা যদি আমাদের একটু ব্যাখ্যা করতে। আচ্ছা, এখানে আমরা একটু যদি কয়েকটা ছবিতে দেখি নিই, এখানে আপনি যেটা ভালো বললেন, এখানে আসলে গোল খাওয়ার আগের ইংল্যান্ড, সমালোচনা তো হচ্ছে মূলত গোল খাওয়ার পরে যে ইংলিশ কোচ কি বেশি ডিফেন্সিভ হয়ে গেলেন কিনা, বা টুকেলের ডিফেন্সিভ ট্যাকটিকের কারণেই কি আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল কিনা, হ্যাঁ মানে যে টুকেলের কারণে টুকেলই সুযোগ করে দিয়েছেন কিনা এই আলোচনাটা তো বারবার আসছে। তো আমরা সেটা একটু দেখি। আমরা প্রথমে আগে গোলের আগের হিসেবটা যদি একটু দেখি, ম্যাচের শুরুর দিকে ফার্স্ট হাফে আপনি যদি ইংল্যান্ডের অ্যাটাকগুলো দেখেন, এটা হচ্ছে ইংল্যান্ডের অ্যাটাকিং স্ট্র্যাটেজি। আমরা যেটা কালকেও ম্যাচের প্রিভিউতে বারবার বলছিলাম যে ইংল্যান্ড বলের পেছনে 5 জন রাখে, আবার যখন অ্যাটাকে ওঠে তখনও বক্সে অন্তত 5 জন আপনি দেখবেন 2-3-5 বা 3-2-5 ওই স্টাইলে চলে যায়। এবং আপনি এখানে দেখেন এই যে রিচ জেমসের পায়ে বল, রিচ জেমস কাটব্যাক যখন করছেন তখন বক্সে অলরেডি 5 জন প্লেয়ার আছেন রিচ জেমসের বাইরেই, বা একে আপনি বাদ দিলেও রিচ জেমস সহ 5 জন আছেন। সো এটা আপনি ফার্স্টে বারবারও চোখে পড়েছে। এদিক থেকেও যখন ক্রস হচ্ছে বক্সে আপনারা 4-5 জন প্লেয়ার আছেন। তো এই জিনিসটা আমরা বারবার ফার্স্ট হাফে দেখেছি। সো ফার্স্ট হাফে আর্জেন্টিনা অনেক ট্রাই করেছে ইংল্যান্ডকে আননার্ভ করার, বাট টুকেল যেই প্লেয়ারদের সিলেক্ট করেছেন এই কারণেই সম্ভবত ওই যে ফিজিক্যাল ব্যাটেলে ইংল্যান্ড খুব একটা ভড়কে যায়নি, হ্যাঁ। তো এবং ইংল্যান্ডের ট্যাকটিক্যালি বলুন বা স্ট্র্যাটেজি বলুন, সেই দিক থেকে ইংল্যান্ড খুব বেশি ভুল ইংল্যান্ডের আপনি হয়তো বলতে পারবেন না। এখন এরপর আমরা যদি আসি যে গোলটা, আমরা যে টুকেলের ইংল্যান্ডের কথা বলছি, আমরা ম্যাচের আগে যে কেইন এবং বেলিংহামের মুভমেন্ট নিয়ে কথা বলছিলাম, যে কেইন এবং বেলিংহামের মুভমেন্টের কারণে অপোনেন্ট ডিফেন্ডাররা তাদের সঙ্গে উপরে উঠে যান, যে কারণে পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। আরেকটা আমরা কালকে প্রিভিউতে বলেছিলাম যে ইংল্যান্ডের একটা স্ট্র্যাটেজি হচ্ছে ইংল্যান্ড বল পেছনে ব্যাক পাস করে অপোনেন্টকে ইনভাইট করে উপরের দিকে উঠে যাওয়ার জন্য, তারপর হঠাৎ করে একটা লম্বা পাস দিয়ে দেয় এবং উঠে যায়। এবং এই জিনিসটাই আমরা ইংল্যান্ডের গোলের ক্ষেত্রে দেখেছি। আর্জেন্টিনার ডিফেন্ডাররা পুরো অপ্রস্তুত হয়ে গেছেন, কিন্তু হ্যারি কেন যখন পাসটা দিলেন, সেকেন্ড হাফে আর্জেন্টিনা একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে, একটু হাইল্যান্ড খেলেছে, যেটা হচ্ছে ইংল্যান্ড তখন বলটা দেওয়ার কারণে এবং হ্যারি কেন এবং বেলিংহামের মুভমেন্টের কারণে। হ্যারি কেন দেখুন তিনি স্ট্রাইকার, তিনি অ্যাকচুয়ালি মিডফিল্ডে চলে গেছেন। বেলিংহাম আমরা যে তিনি যখন বলটা আসে তখনই হয়তো তিনি পরে হ্যারি কেন ভ্যাকেট করা জায়গাটাতে চলে যান, বাট হ্যারি কেন যখন আরও নিচে নেমে গেছেন, বেলিংহাম যখন এখানে, তখন এইটা আর্জেন্টিনার ডিফেন্ডার ইফ আই এম নট রং এটা ক্রিস্টিয়ান রোমেরো দেখুন এই জায়গাটা ছেড়ে তিনি অলরেডি বেলিংহামের পাশে চলে গেছেন, হ্যাঁ। এবং এখানে একটা জায়গা ভ্যাকেটেড হয়ে গেছে। এবং এখানে দেখুন তাদের লেফট উইঙ্গার তিনি অলরেডি টাচ লাইনের পাশে থাকার কারণে এই প্লেয়ারটাকেও তিনি আমরা যেটা কালকে বারবার বলছিলাম, 2 জন উইঙ্গার কিন্তু একেবারে টাচ লাইন ধরে থাকে, যেটা আমরা দেখছি বল এখানে যখন এখানে আপনি দেখুন এই উইঙ্গার এখানে টাচ লাইনের পাশে, এই উইঙ্গার এখানে টাচ লাইনের পাশে। এবং এই জায়গাটাতে ইংল্যান্ডের ট্যাকটিক্সটা দেখুন, হ্যারি কেন নিচে নামার পর এখানে রিচ জেমসের পাওয়ার পর রিচ জেমসের কাছ থেকে পরে আমরা দেখছি যে হ্যারি কেন বলটা পেলেন, বল পাওয়ার সাথে সাথে 2 উইঙ্গার রান নেওয়া শুরু করে দিলেন। এবং এখান থেকে ওই যে ইংল্যান্ড আর্জেন্টিনাকে একটু উপরে উঠিয়ে নিয়ে তারপর একটা লম্বা পাস দিয়ে দিলে, যেটা আমরা কালকে বারবার বলছিলাম, এই জিনিসটা আমরা দেখলাম যে হ্যারি কেন একটা লম্বা পাস দিয়েছিলেন, এখানে উইঙ্গার অলরেডি উঠে যাচ্ছেন, লিসান্ড্রো মার্টিনেজ একটা স্লাইডিং কিক করে বলটাকে ফেরানোর চেষ্টা করেছিলেন, আলটিমেটলি এই জিনিসটা কাজে লাগেনি। এতক্ষণে আবার ডেক্লান রাইসও উঠে গেছেন, ডেক্লান রাইস এসে আবার এদিকে রাইট সাইডে বলটা পাস করে দিয়েছেন। এবং আপনি এখানে দেখছেন লেফট উইঙ্গার অলরেডি আবার দৌড় শুরু করেছেন, এবং একেবারে ফ্রেমের এই কোনায় বেলিংহামকে আমরা দেখছি তিনিও কিন্তু দৌড় শুরু করে দিয়েছেন। এই জায়গায় তো আর্জেন্টিনার ডিফেন্সিভ উইকনেস আপনি হয়তো চিন্তা করতে পারেন যে সিমিওন হয়তো আরও আগে রান নেওয়াটা উচিত ছিল, বা এখানে আসলে হ্যারি কেইনের এই যে পাসটা দেওয়া এত দ্রুত হয়ে গেছে, আর্জেন্টিনার খেলোয়াড়রা এটা নোটিস করার আগেই বল চলে গেছে বক্সে। এবং এখানে মলিনার হয়তো একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, তার পাশে যেহেতু উইঙ্গার ছিলেন। কিন্তু বাট ওই যে আপনি যেটা বলেন যে এত তাড়াতাড়ি হয়েছে যে আসলে সবকিছু হয়তো হিসাব করা হয়তো সম্ভব হয়নি। এবং এখানে রাইস বলটা আবার এখানে দেওয়ার সাথে সাথেই এখান থেকে ক্রস হলো, এবং আলটিমেটলি গর্ডন এখান থেকে মলিনের ব্লাইন্ড সাইড দিয়ে গিয়ে গোলটা করে এলেন। তো এই পুরো মুভটা, এটা কিন্তু আমরা টুকেলের ইংল্যান্ডের একটা ব্লু প্রিন্ট, টুকেলের ইংল্যান্ড এভাবেই খেলে এসেছে সবসময়, হ্যাঁ। এবং এই বিশ্বকাপে আমরা এটা বারবার দেখেছি। তো এই জায়গাটাতে আপনি এই পর্যায়ে আপনি টুকেলকে
100/100 দিতে হবে যে পুরোপুরি সফল আর্জেন্টিনার বিপক্ষে 100 গোলে এগিয়ে যাও। এখন এরপর আমরা যদি আসি যে টুখেলের ব্যর্থতার যেটা নিয়ে সমালোচনা হচ্ছে যে ইংল্যান্ড কি খুব বেশি কয়েলড হয়ে গেল কিনা, খুব বেশি একেবারে খুব বেশি আলট্রা ডিফেন্সিভ হয়ে গেল কিনা, বা এবং এখানে টুখেলের দায় কতটা, মানে ইংলিশ মিডিয়াতে টুখেলকে ধুয়ে দিচ্ছে, কিন্তু আসলে টুখেলের দায় কতটা, এই জায়গাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে যে এই জায়গাটা একটু দ্বিমত আছে। কেন দ্বিমত আছে? আমরা বলছি যে টুখেল যে সাবস্টিটিউশন, আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে ইংল্যান্ড যে বাস পার্কিং করেছে এখানে টুখেল দ্বিমতটা কোন জায়গায়? যে এখানে পুরোটাই টুখেলকে দায় দিতে আমি রাজি নই। আচ্ছা। কেন? আমরা বলছি যে টুখেল যে সাবস্টিটিউশনগুলো করেছেন সেগুলো হচ্ছে খুবই ডিফেন্সিভ সাবস্টিটিউশন। দুজন ডিফেন্ডার নামিয়ে দিয়েছেন এই গোল। প্রথমে ইফ আই এম নট রং 72 মিনিটসে তিনি গর্ডনকে উঠিয়ে এসরি কনসাকে নামিয়েছে। হ্যাঁ, এখন আমরা দেখি 72 মিনিটসের আগে কি হয়েছে। এখন ওইটা তো আর কোচ বাইরে থেকে একটা ডিরেকশন দিয়ে দিতে পারেন বা ম্যাচের আগে একটা স্ট্র্যাটেজি ঠিক করে দিতে পারেন যে আমরা গোল খেলে এটা করব বা এরকম কিছু, কিন্তু ওই মাঠে গিয়ে তো তিনি খেলে দিতে পারবেন। এই জায়গাটা হচ্ছে ইংলিশ প্লেয়ারদের যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে তারা জানে যে তারা টেকনিক্যালি আর্জেন্টিনা বা স্পেন বা ফ্রান্স বা পর্তুগাল এদের সাথে কম্পিট করার মতো টেকনিক্যালিটি তাদের নাই, এবং এই জায়গাটা হচ্ছে তাদের কোনোভাবে একটা গোল পেয়ে গেলে তাদের এই যে ডিফেন্সিভ মেন্টালিটিটা চলে আসে। এবং এটা আমরা দেখছি, আমরা যে বললাম 72 মিনিটসের প্রথম সাবস্টিটিউশন হয়েছে, তার আগের অবস্থা আপনি যদি দেখেন, এটা 72 মিনিটসের আগে আপনি যদি দেখেন ইংল্যান্ড 4 জনের 2টা লাইন, এবং এটা একেবারে বেসিক ডিফেন্সিভ স্ট্রাকচার। এখানে কিন্তু আপনি টুখেলের সমালোচনা করার কিছু নাই। আপনি যদি একটা দল যখন গোল খেয়ে গেছে তখন যে কোনো দলই একটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সেমিফাইনালের মতো ম্যাচে আপনি যখন 55 মিনিটসে গোল পেয়ে গেছেন, আপনি এগিয়ে থাকা দল হলো, আপনি ডেফিনেটলি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এরকম একটা ডিফেন্সিভ স্ট্রাকচারে গিয়ে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবেন। এই ডিফেন্সিভ স্ট্রাকচার আমরা একেবারে খুব কমন যেই স্ট্রাকচারটা দেখি সেটা হচ্ছে 4-4-2, এবং এখানে আপনি দেখবেন যে 4-4-2 একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। 64 মিনিটস 39 সেকেন্ড এখানে আপনি দেখছেন যে আর্জেন্টিনার উঠছে, এবং এখানেও ইংল্যান্ড কিন্তু 4 জন করে 2টা ডিফেন্সিভ লাইন, যেটা বললাম এটা খুবই কমন একটা ডিফেন্সিভ ট্যাকটিক। হ্যাঁ, এবং এখানে আল্ট্রা ডিফেন্সিভ কিছু নেই, কিন্তু 10 জনই এখন ডিফেন্স নেমে গেছেন। তাই হওয়ার কথা। আর্জেন্টিনা অবভিয়াসলি গোল খাওয়া, এখন তো ভাই অপোনেন্টও তো খেলে, তাই না? আর্জেন্টিনাও গোল খাওয়ার কিন্তু ইংল্যান্ড এখন ধরুন আগের আর্জেন্টিনার অপোনেন্টগুলোর কথা বলছি, এটা যদি মিশর, সুইজারল্যান্ড বা কেপ ভার্দে হতো তাহলে আমরা হয়তো মানতাম। ইংল্যান্ড তো কোনো মানে নামে ভারে ছোট দল না, তারাদেরকে কেন এরকম 10 ম্যান ডিফেন্ডিংয়ে নেমে যেতে হলো 65 মিনিটের সময়? না, 10 ম্যান ডিফেন্ডিং এটা আপনি স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচে আপনি দেখবেন, আপনি সেটা স্পেনের দিক থেকে দেখবেন যে বলের পিছনে 10 জনে নেমে গেছে, ফ্রান্সের ক্ষেত্রে দেখবেন বলের পিছনে 10 জনে না, সেটা সিচুয়েশন ভেদে হতে পারে। এখন সিচুয়েশন ওইটাই বলছিলাম যে আপনি যখন সেমিফাইনালের মতো ম্যাচে 55 মিনিটসে 100 গোলে এগিয়ে গেছেন, অবভিয়াসলি আপনি যেই দলটা এগিয়ে থাকা দল তারা ডেফিনেটলি চাইবে যে আমি প্রথম চাইবে যে আমি যাতে গোল না খাই, প্লাস আমি কাউন্টার অ্যাটাকে যদি একটা গোল বের করে ফেলতে পারি। বেশিরভাগ দলই তাই করবে, স্পেশালি টেকনিক্যালি পিছিয়ে থাকা দল আরও বেশি করবে। আপনি যদি স্পেন হন, আপনি যদি আর্জেন্টিনা হয়তো বলতে পারেন বা ব্রাজিল হন, এই ধরনের দলগুলো হয়তো ওইভাবে খেলবে না, এই ধরনের দলগুলো বল ডমিনেট করেই খেলার চেষ্টা করবে। বাট ইভেন ফ্রান্সও কিন্তু এইভাবেই খেলবে, একটা গোল পেয়ে গেলে তারা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। সো ইংল্যান্ড যেখানে টেকনিক্যালি পিছিয়ে অন্য অনেক দলের চেয়ে, আমরা যে দলগুলোর কথা বললাম পর্তুগাল বা এই ধরনের দল, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, তারা ডেফিনেটলি ওই স্ট্র্যাটেজিতেই যাবে, স্ট্র্যাটেজিতে যাওয়ারই কথা। তো এবং এখানে যখন এই যে বললাম এটা খুবই বেসিক ডিফেন্সিভ স্ট্রাকচার, এখানে এই জায়গাটাতে অন্তত কোচের দোষ দেওয়ার আমি কিছু দেখি না। এবং এইখানে আর্জেন্টিনার টেকনিক্যাল মুভটা বা ট্যাকটিক্যাল মুভটা হচ্ছে ইংল্যান্ডকে কীভাবে বাধ্য করেছে, এবং এই জায়গায় কেন আমি টুখেলের দায় দেখি না, সেটা হচ্ছে আর্জেন্টিনা বার মেসিকে দিয়ে তখন এই হাফ স্পেস বা ডান পাশের টাচ লাইন থেকে বা জোন 14 থেকে বারবার ফার পোস্টে ক্রস করাচ্ছিল, এবং ফার পোস্টে ক্রস করানোর পাশাপাশি তারা কিন্তু তখনই নিকো গঞ্জালেসকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখন অবভিয়াসলি আর্জেন্টিনার মতো দল বা এরকম দলগুলো গোল খেলে তারা তো অ্যাটাকিং খেলার চেষ্টা করবেই, খুবই স্বাভাবিক। এবং তারা নিকো গঞ্জালেসকে নামিয়েছে, মেসিকে দিয়ে বারবার ফার পোস্টে ক্রস করছে। আর ফার পোস্টে ইংল্যান্ডের ঝামেলা ছিল কি, ইংল্যান্ডের রাইট ব্যাক ছিল রিস জেমস, যিনি এআরে খুব একটা ভালো না। সো এদিকে যখন এআরে রিস জেমসের বিপক্ষে যখন 2 জন উঠে যাচ্ছেন, তখন কিন্তু ইংল্যান্ড এই জায়গাটাতে ভালনারেবল হয়ে যাচ্ছে। তা আপনি এখন একজন কোচ হিসেবে আপনি কী চাইবেন? আপনার দল 100 গোলে এগিয়ে অলরেডি 65 মিনিটস হয়ে গেছে, আর্জেন্টিনা যখন বারবার আপনার ফার পোস্টে ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, ওই জায়গাটাকে দিয়ে গোল করার চেষ্টা করছে, আপনি কোচ হিসেবে কী করবেন? অবভিয়াসলি ওই জায়গায় এমন একজনকে নামাবেন যিনি এই জিনিসটাকে কাউন্টার দিতে পারে, আর্জেন্টিনার এই যে বারবার ক্রসগুলো ঠেকিয়ে দিতে পারে। এবং সেই জিনিসটাই হয়েছে 72 মিনিটসে
এসডি কনসাকে নামালেন মাইক গর্ডনকে, অ্যান্থনি গর্ডনকে উঠিয়ে। কেন? কারণ এসডি কনসা ইজ এ রাইট সেন্টার ব্যাক। তিনি তাহলে আপনি সেক্ষেত্রে এসডি কনসা এবং স্টোনস এদেরকে রেখে আপনি আর্জেন্টিনা যে ক্রসগুলো করছে সেগুলো ঠেকাতে পারেন। অন্যদিকে কাউন্টার উঠতে চাইলে তখন আপনি রিস জেমসকে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখেছি ওই সাবস্টিটিউশনে আমরা এখনো আসিনি এখনো। সাবস্টিটিউশনটা হচ্ছে 72 মিনিটস। আমরা যেটা দেখলাম ওই সাবস্টিটিউশনের আগেই ইংল্যান্ড মেসির পায়ে বল, ইংল্যান্ডের অলরেডি 4-4-2 থেকে 4-5-1 হয়ে গেল। আরও একজন প্লেয়ার ডিফেন্সিভ হয়ে গেল। এখন এটা তো কোচের ডিরেকশন যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে প্লেয়ারদের মেন্টালিটি, রাইট? প্লেয়ারদের মেন্টালিটি হচ্ছে আমরা এখন গোল খাবো না, আমরা আর্জেন্টিনা বেশি অ্যাটাক করছে, আমাদেরকে ডিফেন্সে আসতে হবে। তো এই জিনিসটাতে আপনি যদি যারা ফুটবলে মাঠে গেলে আপনি আর্জেন্টিনা ইংল্যান্ড বাদ দেন, আপনি যদি নিজেও কোনো একটা এলাকার মাঠে গোল খেলতে যান, আপনি দেখবেন যে দল গোল পায় তারা তখন এই তুমি নিচে নেমে আসো, আমাদেরকে গোল ঠেকাতে হবে। তো ওই মেন্টালিটিটা ইংল্যান্ডের মধ্যে খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে। এবং এই জিনিসটা আরও ক্লিয়ার হবে পরের ছবিটাতে। অলরেডি দেখুন 1 2 3 4 5 6 7 8 5-3 হয়ে গেছে, তখনও কিন্তু সাবস্টিটিউশন হয়নি। তো আমার গেস হচ্ছে অবভিয়াসলি এখানে টুকেল ভালো বলতে পারেন বা প্লেয়াররা ভালো বলতে পারেন, বাট যেহেতু ইংল্যান্ড 4-4-2 লাইনটা দেখা যাচ্ছে, সেটা বলছে যে টুকেলের ইনস্ট্রাকশন ছিল ওইটাই যে 4-4-2-তে যাও, কাউন্টার অ্যাটাকে যাও। বাট সেখান থেকে যে 5-3-2 লাইনে যাওয়া, 4-5-1-এ যাওয়া, বা এরপরের ছবিটাতে আরও ভয়ঙ্কর লাগবে জিনিসটা, মেসির পায়ে বল তখনও কিন্তু সাবস্টিটিউশন হয়নি। 69 মিনিটস, 1 2 3 4 5 6 7 7 জনের একটা লাইন, 1 2 3 7-3 পুরো ইংল্যান্ড টিম এখানেই, এবং একেবারে ডিপ ডিফেন্ডিংয়ে চলে গেছে এবং 7 জনের একটা লাইন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এই তখন কিন্তু টুকেল সাবস্টিটিউশন করেনি। তো আপনি যদি বলেন যে টুকেল পুরোপুরি দেয় যে টুকেল সাবস্টিটিউশনের কারণে, এটা তো সাবস্টিটিউশনের আগে ইংল্যান্ড ডিফেন্সিভ মেন্টালিটি চলে গেছে। তো এখন তো একটা আবার ব্রেকের পরে হাইড্রেশন ব্রেক থাকে, টাচ লাইন থেকেও কোচরা ইনস্ট্রাকশন দিতে থাকেন। এরপরও মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা অনেকটা খেলোয়াড়দের সিদ্ধান্ত যে এরকম 9 to 10 ম্যান ডিফেন্ডিংয়ে চলে যাওয়া, সেক্ষেত্রে তারা কোচের ইনস্ট্রাকশনটা ফলো করেননি। এখানে জিনিসটা যে কোনো একটা রিজন হয়েছে তা তো না, খেলোয়াড়দের মেন্টালিটি। আরেকটা যেটা বললাম, প্রতিপক্ষ তো খেলছে, এবং প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা, যারা টেকনিক্যালি এগিয়ে, যাদের লিওনেল মেসি নামে একজন আছেন। সো আপনার অবভিয়াসলি ওই দিকেও ফোকাস করতে হবে। সো সব কিছু মিলিয়ে জিনিসটা হয় যে এখানে আপনি এই কারণে শুধু পিন পয়েন্ট করে এটা পুরোটাই টুকেলের দেয়। আপনি এখানে যে কোনো কোচ কী করতে পারতেন, যখন আর্জেন্টিনা অ্যাটাক করছে, যখন আর্জেন্টিনা যেটা বললাম যে বারবার এদিক দিয়ে উঠে যাচ্ছে, মেসি যখন ভয়ঙ্কর হয়ে দেখা দিচ্ছেন এবং আর্জেন্টিনা বারবার তেড়ে ফুড়ে উঠছে আক্রমণে, তখন যে কোনো কোচ কী করতে পারতেন? যে কোনো কোচ ওইটাই করতে পারতেন যে আমার ডিফেন্স ঠিক রেখে কাউন্টারে কীভাবে আমি উঠতে পারি। তো কাউন্টার অ্যাটাকে ওঠার জন্য তিনি কেইনকে রেখে দিয়েছেন, বেলিংহামকে রেখে দিয়েছেন, তখনও রিস জেমসকে তিনি ওঠাননি। হ্যাঁ, তো তার পাস দেওয়ার জন্য রিস জেমস বা কেইন, বা উঠে যাওয়ার জন্য বেলিংহাম ছিলেন। তো এই প্লেয়ারগুলোতে বা রাইট উইঙ্গে যিনি, তাকেও রেখে দিয়েছিলেন। তো ওই জায়গাগুলোতে তিনি চেঞ্জ করেনি যাতে কাউন্টারে ওঠার ইয়েটা থাকে। তিনি কিন্তু সবাইকে উঠিয়ে তো ডিফেন্ডার নামেনি, শুধু একটা জায়গায় ডিফেন্ডার নামিয়েছেন 72 মিনিটসে, যেহেতু আর্জেন্টিনা বারবার ওই ফার পোস্টটাতে অ্যাটাক করছিল, সেই জায়গায় উনি ডিফেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। তো ওই জায়গাটাতে আমার মনে হচ্ছে টুকেলের ট্যাকটিক্সে খুব বেশি ভুল আপনি বলার সুযোগ নেই। কারণ হচ্ছে আপনি, এবং তার হাতে অস্ত্র কী ছিল আর, তার হাতে এখানে যদি তিনি নামাতে চাইতেন, তিনি হয়তো গর্ডনকে উঠিয়ে হয়তো রাশফোর্ডকে নামাতে পারতেন, কিন্তু রাশফোর্ডকে নামালে আপনি ডিফেন্সিভলি আরও উইক। রাশফোর্ডকে নামানো হয়েছিল একদম লাস্ট যখন গোল হয়ে গেছে, কিন্তু রাশফোর্ডকে আপনি আগে নামাতে পারছেন না, কারণ রাশফোর্ডকে নামালে আপনি ডিফেন্সিভলি আরও উইক হয়ে যাচ্ছেন। কারণ এইখানে এই প্লেয়ারগুলো যখন মেসিকে অ্যাটলিস্ট ব্লক করার চেষ্টা করছে, রাশফোর্ডকে হয়তো আপনি এখানে পেতেনই না। তো ওই জায়গাতে আপনি মেসির জন্য আরও ফ্রি জোন তৈরি হয়ে যায়, যেটা মেসিকে আরও ভয়ঙ্কর করে তোলার প্রবাবিলিটি ছিল। ওই জায়গায় আসলে টুকেলের আমার কাছে মনে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার ম্যাচে যখন একজন কোচ ডিসিশন নেন কোনো একটা, তিনি তো আর জানেন না যে কী হবে। এটা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনি তো জানেন না ভবিষ্যতে কী হবে, কিন্তু আমরা যখন অ্যানালাইজ করছি তখন কিন্তু আমরা জানি ম্যাচের রেজাল্ট কী হয়েছে। তখন আমরা যদি বলি যে এটা হলে এটা হতে পারতো, এটা হলে এটা ঠিক হতো, এটা আসলে টু সাম এক্সটেন্ট পয়েন্টলেস। কারণ একটা সিচুয়েশনের ক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, আমরা শুধু একটা ভ্যারিয়েবল নিয়ে বলছি, এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হলেই অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। যে আমরা যেমন বলি না যে মিশরের ওই দিন সেকেন্ড গোলটা যদি হতো তাহলে আর্জেন্টিনা হেরে যেত। এখন এটা তো আমরা বলছি কারণ মিশর পরে একটা গোল পেয়েছে, আর্জেন্টিনা কামব্যাক করেছে। এটা তো হতে পারতো যে মিশর ওই গোলটা করার পর আর্জেন্টিনা টানা 4টা গোল করে ফেললো, বা এমন হতে পারতো মিশর ওই গোলটা করার পর আরও 3 গোল করে ফেললো, মিশরই 3 গোল। এটাও হতে পারতো ওই একই খেলোয়াড়ই তো গোলটা করেছেন, পরের শটটা তিনি পোস্টের উপর দিয়ে তো ওই পোস্টটাতে যাওয়ার সুযোগই ছিল না, কারণ মিশর 2 গোলে এগিয়ে গেলে আরও ডিফেন্সিভ হয়ে যেত, এবং সেটা আরও 6-7 মিনিট আগ থেকে। তো এইখানে আসলে পরে এসে এটা হলে এটা হতে পারতো, এই যে ডিসকাশনটাই আসলে
একটু আমার কাছে পয়েন্টলেস মনে হয়। বাট এই কারণে আমি বলছি যে টুখেল কি চিন্তা করে, সম্ভাব্য কি চিন্তা করে কি চেঞ্জ করেছেন সেটা হয়তো আমরা অ্যানালাইজ করতে পারি, কিন্তু টুখেল এটা করলে ওইটা হতে পারতো। এই জিনিসটা আসলে টু সাম এক্সটেন্ট এই যে ইংলিশ মিডিয়া বলে হয়তো বারবার এটা হচ্ছে, ইংলিশ মিডিয়া অ্যাজ ইউজুয়াল বিং ইংলিশ মিডিয়া তারা এটাই করবে। ও তো ওই জায়গায় হচ্ছে যেটা বললাম যে আপনার এখানে যখন সে সাবস্টিটিউশন হওয়ার আগে যখন 6 জন লাইন 7 জনের একটা লাইন তৈরি হয়েছে, এটা কোনো কোচের কন্ট্রোল না, কোচের পুরোপুরি কন্ট্রোল থাকে না। যেটা আপনি স্কালোনির কথা হয়তো বারবার পাবেন যে মেসি রাইট উইং থেকে ক্রস করবে নাকি কাটব্যাক করবে নাকি নিজে ঢুকে যাবে, এই জিনিসটা তার কোচ ডিকটেট করে দেবেন। স্কালোনির কথা বলে আমি একটুখানি আপনাকে যোগ করছি। স্কালোনি এই ম্যাচের পরে সংবাদ সম্মেলনে বলেছেন যে আগের ম্যাচের এই ম্যাচেরও যে আমরা মেসির স্টাইলের সাথে অ্যাডাপ্ট করে একটা কল নেই। তো এখন এটা তো মেসি দলে আছেন, টুখেলের তো আর এমন কোনো ব্যাপার নাই। ইভেন হ্যারি কেইন, আপনি ওই গোলটা ছাড়া ফার্স্ট হাফে কিছুক্ষণ সময় ছাড়া আপনি কালকে সেকেন্ড হাফে হ্যারি কেইনের কাছ থেকে ইংল্যান্ড কি পেয়েছে? ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস। সে তো ডিফেন্সে খুব বেশি, ডিফেন্স হয়তো সেই জোনটাতে তাকে অধিকাংশ সময় এই জোনটাতেই দেখা গেছে শুধু দৌড়াদৌড়ি করেছেন। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে এমন না যে তিনি এখানে প্রেসার দিয়েছেন বা প্রেস করেছেন, তাও না। বাট বেলিংহামের ক্ষেত্রে আপনি দেখেছেন যে বেলিংহাম প্রথম গোলটাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন একটা স্লাইড ট্যাকল করার। বেলিংহাম এই যে অ্যান্টিসিপেশনটা বেলিংহামের আছে, বেলিংহামের ক্ষেত্রে তো আপনি ওই জিনিসটা পাবেন, কিন্তু টুকেল কেইনের কাছ থেকে তো আপনি সেটা পাননি। কিন্তু স্টিল কেইনকে কেন রাখতে হচ্ছে? কারণ কেইন থাকা মানে আপনি যদি কাউন্টার অ্যাটাকে উঠতে পারেন, কেইন থাকা মানে আপনি একটা গোল পাওয়ার প্রবাবিলিটি থাকে, বেলিংহাম থাকা মানে আপনার একটা অ্যান্টিসিপেশনের সুযোগ থাকে। তো কোচের হচ্ছে যখন ডিসিশন নেন তিনি হয়তো অনেক কিছু চিন্তা করে ডিসিশন নিতে হয় এই জায়গায়। কিন্তু এই যে এই জিনিস যে 7 জন 8 জন একটা লাইন তৈরি হয়ে যাবে জাস্ট মেসির পায়ে বল বলেই, এবং সেটাও মেসি যখন ফার পোস্টে ক্রস করছেন তখন বারবার এই জিনিসটা চিন্তা করে 7 জনের লাইন তৈরি হয়ে যাবে, এটা তো আসলে কোচ পুরোটা ডিকটেট করতে পারেন কিনা এটা নিয়ে আমার একটু সংশয় আছে আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই বাস পার্কিং ইংল্যান্ড খেলোয়াড়রা পরিস্থিতি অনুযায়ী কোচের ডিরেকশন থাকতে পারে, বাট একমাত্র কোচের ডিরেকশন এটা আমার মনে হচ্ছে না। কারণ আমার যেটা বললাম যে কোনো সাবস্টিটিউশনের আগেই যখন 4-4-2 আমি দেখছি, সেখান থেকে যখন আবার 5-3-2 দেখছি, সেখান থেকে আবার 7-3 দেখছি, সেটা কোনো কোচের কোনো সাবস্টিটিউশনের আগেই সেটা বলছে যে এটা পুরোপুরি কোচের কল না, এটা প্লেয়ারদের ইনহারেন্ট যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে আমরা একটা গোল দিয়ে দিয়েছি কোনো রকম, ঠিক আছে ওরা যেহেতু টেকনিক্যালি এগিয়ে, আমরা তাহলে এবার প্রাণপণে ডিফেন্ড করি, কাউন্টার অ্যাটাকে যদি গোল করা যায় করবো। আমার কাছে মনে হচ্ছে ওইটা। এরপর আসুন এই মুভটাতে, এই যে এখানে আর্জেন্টিনা, এরপর যেটা আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা বলছিলাম যে আর্জেন্টিনা তো খেলেছে এবং আর্জেন্টিনার স্কালোনির ট্যাকটিক্যাল মুভগুলো ব্রিলিয়ান্ট সব মুভ দিয়েছেন এবং এক একটা মুভ আর্জেন্টিনাকে পরে রেজাল্ট এনে দিয়েছে। আর্জেন্টিনার প্লেয়ারদের মুভমেন্ট দারুণ হয়েছে এবং সেখানে আপনারা যে এই মুভমেন্ট তো আর আসলে কোচের পক্ষে কতটা কন্ট্রোল করা সম্ভব? আলটিমেটলি খেলেন তো প্লেয়ার, কোচ হয়তো আপনাকে একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দেবেন, সিচুয়েশন যে একটা প্লেয়ার মেসি ধরুন ড্রিবল করে একটা প্লেয়ারকে কাটিয়ে গেল, এরপর পরে কী হবে সেটা তো আর আসলে কোচের পক্ষে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব না। তো এই জায়গাগুলোতে হচ্ছে আপনার প্রবলেমটা থেকে যায় আর কি। এখানে দেখুন যে আমরা যে আর্জেন্টিনার প্লেয়ারের মুভমেন্টের কথা বলছিলাম, যে স্কালোনি টুকেল কিন্তু অলরেডি তখন ইয়েকে নামিয়ে দিয়েছিলেন, এটা হচ্ছে 75 মিনিটস, মানে হচ্ছে তখন আপনার এসডি কনসাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এসডি কনসাকে নামিয়ে দেওয়ার পর স্কালোনি আবার পাল্টা ট্যাকটিক্সে গেলেন যে দেপলকে নামিয়ে দিলেন, দেপলকে নামিয়ে এখান থেকে আউটসুইং ক্রস করা শুরু করলেন এবং ম্যাকঅ্যালিস্টারের মুভমেন্ট, এসডি কনসাকে নামিয়ে টুকেল যেহেতু ফার পোস্ট কভার করেছেন, ফার পোস্টের দিকে প্রেশার নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা আর্জেন্টিনার কাছ থেকে কেড়ে নিয়েছেন, স্কালোনি তখন করলেন যে সেন্টার অফ দ্য বক্সে ক্রস করা শুরু করলেন। তো এটা তো আবার তাহলে টুকেলকে তখনই আবার কাউন্টার দিতে হতো। এটা তো আসলে দাবা খেলার মতো যে আপনি কখন কি করবেন এটা তো প্রতি মোমেন্টে চেঞ্জ করা যায় না, বা এটা করে আপনি একটা মুভ দেখে তো আরেকটা ডিসিশন নিয়ে নিতে পারেন না। তো ওই জিনিসটাই হয়েছে আর কি। তো এইটা আবার জিনিসটা হচ্ছে এটা পুরোপুরি টুকেলের দায় আছে, হ্যাঁ, কিন্তু পুরোপুরি টুকেলের দায় কিনা এই জায়গায় আমার একটু দ্বিমত আছে। যে পুরোপুরি যেটা আমরা দেখলাম যে কোনো সাবস্টিটিউশন আগে প্লেয়ারদের মেন্টালিটি বলছে যে এটা পুরোপুরি টুকেলের দায় না, এটা হয়তো ইংলিশ প্লেয়ারদেরও কিছুটা, এবং এটা আপনি হিস্ট্রিতেও পাবেন যেই কারণে ইংল্যান্ড কখনো ইউরো জেতেনি এবং 66 ছাড়া নিজেদের মাটিতে একটা বিশ্বকাপ ছাড়া কখনো বিশ্বকাপ ফাইনাল। ভাগ্য ভালো আপনি মুখ ফুসকে বলে ফেলেন যে আর কখনো বিশ্বকাপ জিততে পারবে না। না, জিততে হতে পারবে, কিন্তু এই যেটা বললাম যে কারণে ইংল্যান্ড যে 66 পর আর কখনো ফাইনালেও খেলতে পারেনি, এতগুলো কোচ সবাই তো একসঙ্গে ভুল না, নিশ্চয়ই আরও কোনো জায়গায় কোনো প্রবলেম ছিল। এবং সেটা হচ্ছে আমরা যেটা প্রিমিয়ার লিগের সাথে যে বলি যে প্রিমিয়ার লিগ ভার্সেস স্প্যানিশ লিগ বা ইতালিয়ান লিগ যদিও এখন পিছিয়ে গেছে, বাট স্টিল টেকনিক্যালিটির দিক থেকে প্রিমিয়ার লিগের চেয়ে স্প্যানিশ লিগ বা ইতালিয়ান লিগ এগিয়ে থাকবে। অ্যাজ এ ইন্টারন্যাশনাল টিম স্পেন বা ইতালি এখন হয়তো ভালো করছে না, বাট স্টিল টেকনিক্যালি অ্যাজ এ টিম হয়তো পারফরমেন্স ভালো হচ্ছে না, বাট প্লেয়ারদের টেকনিক্যালিটির দিক থেকে ইতালি হয়তো ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে, যেটা আমরা 2020 ইউরোতে ফাইনালে দেখেছি, টাইব্রেকারে আলটিমেটলি ইংল্যান্ড ইতালি জিতেছে। তো বা
ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে আমরা যেটা শুনি যে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশেষ সেরা লিগ, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ আপনি বলতে পারেন যে সবচেয়ে ইন্টেন্স লিগ, ট্রু, বা সবচেয়ে টেকনিক্যাল লিগ কি না। তো ওই রকম তুলনাগুলো বারবার চলে আসে এবং যেটা বললাম যে এটার একটা প্রভাব ইংল্যান্ডের ন্যাশনাল টিমেও পড়ে। আপনি ইংল্যান্ডে যে কোনো কিছুই দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই জাতীয় ডিসকাশন আপনি ইংলিশ মিডিয়াতে শুনবেন, কিন্তু ওই যে এইটা দিয়ে আপনি ফেলিওরের তুলনা বা ইংল্যান্ড টিমকে একেবারে প্লেয়ারদেরকে একেবারে যে চাদরে ঢেকে রেখে সব দোষ কোচের, ওই জায়গাটাতে হয়তো মিডিয়ার একটা নেগেটিভ রোল আছে আর কি। আচ্ছা, তার মানে টুখেলের একটি ব্যর্থ মাস্টার ক্লাসের আপনি যেই ব্যাখ্যা দিলেন তাতে তার চাকরিটা হয়তো বেঁচে যাবে যদি ইংলিশ ফুটবল ফেডারেশন দেখে। আর মোটামুটিভাবে আপনি যা বলতে চাইলেন এখানে টুখেলের চেয়ে খেলোয়াড়দের দায়টা বেশি। বেশি না হলো 50-50, মানে একা টুখেলের সব দোষ না, সব দোষী টুখেল, মানে টুখেল যত দোষ টুখেল ঘোষ, ব্যাপারটা এরকম না আর কি। দর্শক আপনাদের কি মনে হয় আমাদের সেটা জানাতে পারেন। এই যে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড হেরে গেল তাতে টুখেলের দোষটাই বেশি না খেলোয়াড়দের দোষটাই বেশি, সেটা আমাদের আপনারা কমেন্ট বক্সে জানাবেন।